আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। রৌদ্র ঝলমল একদম নতুন আরও একটা দিন। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি, যশোর থেকে। সকালে আগে উঠে এসেছিলাম ছাদে। তো ছাদে এসে এখানে দেখুন সমস্ত যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এই পাতাগুলো ঝেড়ে পরিষ্কার করে একটু হাঁচে নেড়ে দিচ্ছি। তাতে যেটা হবে, সারাটা দিনের যে রৌদ্রটা সেটা একদম ঠিকঠাকভাবে পাবে। আর এপাট ওপাট করে দিলে কি হয়, ওগুলো এপাশও রোদ লাগে ওপাশও রোদ লাগে। তো খড়িগুলোও মেলে দিয়েছি সকাল সকাল, যাতে দুপুরে রাঁধতে একটু সুবিধা হয়। আর এরকম একদম রোদের থেকে যদি খড়িটা নিয়ে রান্না করা হয় না, তাহলে চুলাটা কিন্তু সুন্দর জ্বলে। এখানে পাপোশগুলোও রোদে দিয়ে দিয়েছি। একটা যে গোল মতো ম্যাট কিনেছিলাম, ওইটাতেও আমরা তো বেড়ে পরে কোনো নাস্তা দিলে ওইটা পেতে খাওয়া দাওয়া করি। আর নিচে যে বড়টা আছে ওটা শীতকালে আমরা ফ্লোরে পেতে ভাত খেতে বসি। তো এখানে আমার গাছে কিছু সবজি হয়েছে, সেগুলো উঠিয়ে নেব। এই যে ভেন্ডি, প্রত্যেকটা দিন একটা একটা করে ভেন্ডি উঠাই। যখন দেখি 8টা থেকে 10টা মতো ভেন্ডি হয়েছে, তখন একটা আলু দিয়ে এটা চচ্চড়ি করি। আর দেখুন বেগুন ধরেছে কি সুন্দর। এই যে সাদা বেগুনটা, এটা প্রচুর পরিমাণে ফলন হয়। আমি তো এর আগেও অনেকবার বলেছি। তো এরকম একটা সাদা বেগুন যদি ছাদে অথবা বাড়িতে থাকে, তাহলে আপনার টুকটাক সবজিটা অন্তত ভাজির জন্য হোক, চচ্চড়ি ভর্তা, এগুলোর জন্য কেনা লাগবে না। তো এখানে আমি চুলার জন্য একটু মাটি নিয়ে এসেছি, অল্প একটু মাটি, কারণ আমার এখানে তো মাটির খুবই সংকট, একদমই মাটি নেই। তো চুলাটা আজকে লেপারই দরকার ছিল, 4-5টা একদম অবস্থা খারাপ হয়েছে। আর চুলাটা যে প্রত্যেক দিন আমি লেপবো, কিন্তু হয় না। তার কারণ এই যে মাটির অভাব, মাটিই পাই না। একটা জায়গা থেকে একটুখানি রাস্তার সাইড থেকে আমি ওই অল্প একটুখানি মাটি নিয়ে এসেছি। রাস্তায়ও কিন্তু আমাদেরই মাটি ফেলানো, তবুও নিই না, কারণ কোথায় কে দেখে কি বলবে। যদিও মাটিটা আমরাই ফেলেছি, তো তারপরও অনেকে আছে না যে রাস্তা থেকে নিলে অনেক ঝামেলা করতে পারে। আর আমাদের এখানে একটু ঝামেলা করেই আছে একজন। তো উনি কিছু হোক বা না হোক, ওনার ঝামেলা করাই লাগবে। তো সেটা 1 চিমটি মাটিই হোক আর অনেকখানিকটি হোক। তো যাই হোক, এখানে আমি চুলা লেপে গুছিয়ে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর সেই সাথে এই যে আমি সিঁড়িটাও একবারে পরিষ্কার করে নিচ্ছি। সিঁড়িটা পরিষ্কার করে একবারে ঘরে ঢুকবো। যেহেতু উপরের কাজটা শুরু করেছি, তো ভাবলাম উপরের কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপর ঘরের কাজগুলো শুরু করব। উপরে এবং নিচে সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমার সিঁড়িটা আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে ছাদের যে কাজগুলো সেগুলো কমপ্লিট করেছি। আর এইখানটাতে এই যে বর্ষার সময় 2টা দড়ি টাঙিয়ে নিয়েছিলাম। তো মাঝে সাঝে হয় কি, যে ওইটার উপরে দেখা যাচ্ছে হালকা ভিজা যে কাপড়গুলা, ওগুলা ছাদে মেলতে যায় না, ওগুলা এই দড়িতেই মেলে দিই, যে তাপ বাইরে তাতে একদম শুকিয়ে যায়। তো ছাদের থেকে এসে ভাবলাম কি করব। তো এখানে আমার ছেলেটার জন্য একটু নাস্তা তৈরি করছি। ও বলছে আম্মু ও কিছু খেতে ভালো লাগছে না। তো ওর আবার আলটাকরায় ব্যথা হয়েছে, কেন জানি হয়েছে, বোঝা যাচ্ছে না কোনো কিছু। তো যেহেতু ছোট মানুষ, একটু আবদার করছে এটা ওটা করে দেওয়ার জন্য। তো এখানটাতে আমি ভাবছি একটুখানি নুডলস অথবা পাস্তা তৈরি করে দিই। তো ও নুডলসটা আর কি তেমনভাবে খেতে চায় না, পাস্তাটা খুবই পছন্দ করে। তো সে কারণে এখানে আমি পাস্তাটা তৈরি করছি। তো আলুটা একটু ভেজে নিয়েছি, নিয়ে ওইটার ভিতরে ডিমটা ঝুরি করে দিয়েছি। দিয়ে এই তো একটুখানি হালকা নাড়াচাড়া করেছি। হালকা যখন লাল লাল হয়ে যাবে,
তো এই মুহূর্তে আমি হচ্ছে পাস্তাটা দিয়ে দিব। তো এখানে হচ্ছে এই যে এই মানে কোঁকড়ানো যে পাস্তাগুলো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর শামুকের মতো সেগুলো কিন্তু পছন্দ হয় না, মানে ওগুলো একটু বেশি সিদ্ধ করা লাগে, আর তাছাড়া একটু শক্তও থাকে। তো সেই কারণে হচ্ছে ওই পাস্তাগুলো আমি আনতে নিষেধ করি। আর মাহিমের আব্বু কিন্তু এই পাস্তাগুলোই নিয়ে আসে, জানি যে বাচ্চারা হচ্ছে খেতে পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি একটু মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে তারপর হচ্ছে আবার নাড়াচাড়া করে বেশি একটা ভাজবো না, হালকা ভাজা দিয়ে দিয়েছি। তারপর এটা হচ্ছে ওদের 2 ভাই বোনকে দিয়ে দেবো, আর আমিও একটু নাস্তা করে নেব, সকালকে নাস্তা। তো হচ্ছে আমার শাশুড়ি এসেছে, আবার আমার শাশুড়িকে একটু দেব। আমার শাশুড়ি হচ্ছে এসেছে গতকাল দুপুরের দিকে। তো উনি হচ্ছে ডাক্তার দেখাতে এসেছে, ডাক্তার দেখিয়ে নিয়ে তারপর বাসায় যাবে। অনেকগুলো টেস্ট করাতে হবে, একটু সমস্যার কথা বলছে। তো আমি হচ্ছে ছাদে আবার গিয়েছিলাম, আমার শাশুড়ি বলছে বেগুনগুলো উঠাই, একটু ভাজি করে নে। তো আমি আবার বলছি ওগুলো ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে করে দাও, মানে ভর্তাই দিও। এখনও তো ভাত বসাইনি, সকালে নাস্তাটা কমপ্লিট করেছি, সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার হচ্ছে বেগুনটা তুলতে আসছিলাম, আমার শাশুড়ি বলল আমি উঠাচ্ছি। আসলে নিজের গাছ থেকে সবজি তোলার কিন্তু মজাটাই অন্যরকম থাকে। তো এখানে আমার শাশুড়ি হচ্ছে সবজিগুলো উঠিয়ে নিচ্ছে, আর হচ্ছে বলছে যে এগুলো বেশ ফলন ধরেছে। এখানে হচ্ছে আরও যে মিষ্টি কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, সেই মিষ্টি কুমড়ো গাছ তো উঠলোই না, গাছটা কোনো রকম উঠেছিল, কিন্তু পরে যে পোকায় নষ্ট করে দিয়েছে। তো ভাবছি এখন আর লাগাবো না, আর একটু আর কি টাইম আসুক, মানে শুকনার টাইমটা একটু চলে যাক। এখন তো প্রচুর রোদ, একটা গাছ হচ্ছে যদি বাঁচাতে যায় তাহলে আমার অনেক পরিশ্রম লাগবে। এই কারণে এখন আর লাগাবো না, দেখি একটু বর্ষা হোক, আবার ওই মুহূর্তে এনে গাছটা লাগিয়ে দেব। তো এখানে দেখুন এই বেগুনে কিন্তু পোকা হয় না, আর এই যে একটা কালো স্পট দেখছেন, ওটা স্বাভাবিক উপরের একটা স্পট, ভিতরে কিন্তু তেমন পোকা নাই। তবুও আমি ভিতরটা একটু ভালো ডিপ করে কেটে নেওয়ার চেষ্টা করছি, একদম খুঁচিয়ে যাতে কোনো স্পটটাও না থাকে। আর এখানে একটু কেটে দিচ্ছি বেগুনটা, যেহেতু হচ্ছে ভর্তা দেব, যদি ভিতরে কাঁচা থেকে যায় তাহলে ভালো লাগবে না। আর এই ভর্তাগুলো না শুকনা ঝাল দিয়ে না, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ দিয়ে যদি মাখানো যায় সরিষার তেল দিয়ে, তাহলে খেতে কিন্তু বেশ লাগে। এই যে বেগুনগুলো এখন হচ্ছে একটু ভর্তা দিয়ে আবার যাব মেয়েকে স্কুলে আনতে। তো স্কুল থেকে আনার আগে ভাবছি শাশুড়ি কী খাবে সেই ব্যবস্থাটুকু তো আমাকে করে রেখে যেতে হবে। তো এখানে হচ্ছে সমস্ত বেগুনগুলো কেটে কুটে গুছিয়ে তারপর ভর্তাটা দিয়ে আবার চলে যাব মেয়েটার স্কুলে আনতে। এসে তো আবার রান্নাবান্না আছে, সেই সাথে হচ্ছে বাসায় একটু বাজার কম আছে, যেহেতু মাসের শেষ, সে কারণে আমাদের মতো যারা চাকরি হচ্ছে জীবের বউ, তারা কিন্তু এই মাসের শেষের দিকে একটু সমস্যা হয়, মানে যাদেরই আর কি মাসিক বেতন আছে তাদেরই এরকম সমস্যাটা হয়ে থাকে। তো এদিকে চালটা হচ্ছে ধুয়ে বেগুনটা ভর্তা দিয়ে চলে গিয়েছিলাম। আর আজকে বাজার সবজি কিনে নিয়ে এসেছি। এই ঝালগুলো দেখছেন না, এগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, মানে এগুলো একটু ঝাল বেশি থাকে। আর এখানে কিনেছি সবুজ শাক, পুঁই শাক, কলা, এগুলো হচ্ছে নিয়ে এসে একবারে হচ্ছে একটু গুছিয়ে নিব। তো এর ভিতরে ভাবলাম একটা লেবু কেটে খাওয়া যাক, যেহেতু যে গরম বাইরে, প্রচুর পরিমাণে গরম। তো এদিকে হচ্ছে লেবুটা আমি একটু কেটে নিচ্ছি, কেটে তারপর সবাইকে দিব। সবাই বলতে আমার মেয়ে এবং আমার শাশুড়ি। তো আমার শাশুড়ির একটু খাওয়া নিষেধ, সকাল থেকে বলছিলাম যে খান না, তারপরে আমার হাজব্যান্ড হঠাৎ করে এসে বলছে যে না, আমি আজকে আর ডাক্তারের কাছে নিব না, কালকে নিব। এখন হচ্ছে তারপর উনিও খেতে পারবে। তো এখানে হচ্ছে লেবুটা এই জন্য কাটছি, বাসার সবাই যাতে মেখে খেতে পারে। আর এই লেবু জিনিসটা কিন্তু আমারও দুর্দান্ত পছন্দ। এই যে বিশেষ করে এই বাতাবি লেবুগুলো
কাগজি লেবু তো এমনি প্রতিদিন ভাতের সাথে খাই, আর এই লেবুগুলো আমাদের গাছের তো অনেকটা মানে ভালো, ভীষণ মিষ্টি খেতে, এতটা ভালো লাগে খেতে। তো এখানে হচ্ছে লেবুটা ছাড়িয়ে এটা হচ্ছে একটু ঝাল দিয়ে সরিষার তেল দিয়ে একটু লবণ দিয়ে ডলে তারপরে মাখাবো। আর এইভাবে করে মাখিয়ে খেয়ে দেখবেন লেবুর কিন্তু অনেক গুণ স্বাদ বেড়ে যায়। দুইটা দিন ভিডিও দিতে পারিনি, তার কারণ অবশ্যই জানাবো আপনাদেরকে যে কেন দিতে পারিনি, একটু ঝামেলা আর কি ছিলই। আর সেই সাথে বাসায় আসলে মেহমানও ছিল। তো দেখবেন বাসায় মেহমান থাকলে একা হাতে কাজ করতে কিন্তু অনেকটা মানে সমস্যায় হয়ে যেতে হয়। ভিডিও তো করা যায় কিন্তু এডিট করা, সেগুলো হচ্ছে ভয়েস দেওয়া, সেগুলো থাম্বনেল বসানো, এগুলো কিন্তু খুব জরুরি। হয়তো ভিডিওটা করে রেখেছি কিন্তু সেই ভিডিওগুলো ছাড়বো কিভাবে, মানে সেই সময়টা আর কি আমার আর হয়নি। যতটুকু সময় ছিল বাসার ভিতর অনেকটা লোকজন ছিল, আমি যে কোনো একটা জায়গায় যে ভিডিওটা মানে ভয়েসটা দিব সেই রকম পরিস্থিতি আর কি আমার হয়ে ওঠেনি। ছাদে যাব, তো ছাদে যেও তো দিতে পারবো না, তার কারণ হচ্ছে পাশে মাদ্রাসা, আর মাদ্রাসায় সব সময় কোরআন তেলাওয়াত হয়। তো ওখানে তো বোঝেনি, যারা ইসলাম ধর্মের লোক আছেন আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই জানবেন যে হাফিজিখানা আছে কেমনভাবে কোরআন তেলাওয়াত হয়। তো সে কারণে হচ্ছে আমি যে ছাদে যাব ওখানে মনে করেন ওরা প্রচণ্ড জোরে জোরে সাউন্ড করে হচ্ছে কোরআনটা তেলাওয়াত করে, সে কারণেই হচ্ছে আমি ছাদে যেও ভয়েসটা দিতে পারি না, আর বাসাতে তো সম্ভবই হয়নি। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছটা একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে তাড়াতাড়ি করে কি করব, বেগুনটা তো ওই যে ভর্তা দিয়ে গিয়েছিলাম, তারপর লেবুটা কেটে ভাবলাম আগে উপর নিচে করে বসিয়ে দেবো রান্না, মানে উপরে চুলায়ও বসাবো আবার এদিকে ইন্ডাকশনেও দিয়ে দেবো। তো তাড়াতাড়ি করে মশলাটাও কষিয়ে নিচ্ছি। আর এই যে ছোট পাত্রটা আমার না মাঝে মধ্যে ভুলেই গিয়েছিলাম যে এই পাত্রটা আমার কাছে আছে। আগে যদি বুঝতে পারতাম তাহলে ওই 500 টাকা দিয়ে একদম পাতলা ফিরফিরা যে একটা স্টিলের প্যান কিনেছিলাম, মানে কড়াই কিনেছিলাম, সেটা আর কিনতাম না। ভীষণ পরিমাণে লস করেছি অনলাইন থেকে ওই কড়াইটা কিনে। তো এই পাত্রটা আমি কিনেছিলাম হচ্ছে আমাদের বাড়ির থেকে, মানে আমার বাপের বাড়ির এলাকা থেকে। আমার বাপের বাড়ির এলাকা চৌগাছায়, তো হচ্ছে যশোর জেলার ভিতরে চৌগাছা গ্রামে। তো ওখান থেকে কিনেছিলাম। এই পাত্রটা কিন্তু অনেক দিনের, প্রায় হচ্ছে 10 বছর মতো হয়ে গেছে। তো পাত্রটা এতটা ভালো যে ওটাতে রান্না করলেও তলে লাগে না, আবার হচ্ছে কোনো খাবার দাবার বেড়েই তো রাখা যায়, তো এটাতে রান্নাও করা যায়। কিন্তু হঠাৎ করে একদিন আমি একটা হচ্ছে আপুর ভিডিও দেখি, সে আপুটা কোরিয়ায় থাকে, তো ওই হচ্ছে কোরিয়ান আর কি ভিডিও দেখতে দেখতে দেখি যে ওই আপুটা এরকম একটা ছোট পাত্রে সিম্পল ছোটোখাটো নিজের জন্য রান্নাটা করে নিচ্ছে। তো তখন ভাবলাম যে আমারও তো এরকম একটা পাত্র আছে। তারপর আমার ব্যারেলের ভিতরে যে পাত্রগুলো আমার না লাগে, থালা বাসনগুলো, তো সেগুলো তো ঢুকিয়ে রাখি, সেখান থেকে বেরো করলাম। বেরো করার পরে এটাতে বেশ এটা ওটা রান্না করেছি। তারপর দেখলাম যে না, একদম ঠিকঠাক সুন্দর রান্না হচ্ছে। একদিন মাংসও রান্না করেছিলাম, তা দেখলাম না একদম ঠিকঠাক হচ্ছে। তো এখানে হচ্ছে মাছের জন্য একটু ঝোল দিয়ে দিলাম, মশলা কষিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার পানিটা ফুটলে মাছটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মাছটা ফুটছে, বেশ 2 মিনিট মতো জাল করে তারপরে নামাবো। আর এই দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে, দারুণ টকবক করে না ফুটলে না তরকারিতে স্বাদ আসে না, আমারও সেটাই মনে হয়। আর পাঙাশ মাছটা এইভাবে পাতলা ঝোল করার কারণ কি জানেন, আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুইজনে খুবই পছন্দ করে যে এরকম পাঙাশ মাছের পাতলা ঝোল। আরও যে জ্যান্ত মাছটা ছিল, আপনারা ফ্রিজে রেখে খাওয়া যে মাছটা, সেটার থেকে এরকম জ্যান্ত মাছের একটু হালকা পাতলা ঝোল করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে।
আর এই যে হচ্ছে জিনিসটা দেখছেন, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? এটা হচ্ছে কচুর ফুল। তো আমার শাশুড়ি যখন এসেছিল তখন এই কচুর ফুলটা সিদ্ধ করে নিয়ে এসেছিল। তো এই কচুর ফুলটা এই যে এখন হচ্ছে ইয়ে করব, মানে রান্না করব, এটা ভাজবো। কিন্তু সব থেকে ভালো তো চুলায় ভাজলে, ওটা চুলায় ভাজলে না বেশ সুন্দর করে এপাশ ওপাশ নেড়ে নেড়ে ভাজতে পারতাম। আর আমি প্রথমে তো বুঝতে পারিনি যে আমার এই ফ্রাই প্যানটাতে হচ্ছে একটু কম হয়ে যাবে, মানে বেশি হয়ে যাবে, কম হয়ে যাবে বলছি, বেশি হয়ে যাবে কচুটা। তো এখানে আমি ইলিশ মাছের কিছু ডিম ছিল, সেইগুলো টুকরা টুকরা করে দিয়েছি। দিয়ে জিনিসটা আমি আছে ভেজে নিচ্ছি। নেওয়ার পর তারপর এটার ভিতরে আমি কচুটা ঢেলে দিব। অনেক কষ্টের ভিতরে এই ভিডিওটুকুই আমি করতে পেরেছি। তো এই রান্নাটা পর্যন্তই করতে পেরেছি, এরপরে আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে সামনে আবার ভিডিও আসবে, নতুন ভিডিও।